বন্ধুরা, আজকে আমরা একটা এসে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এসেটির নাম হচ্ছে ড্রিম চিলড্রেন এ রেভারি। এসেটি লিখেছেন চার্লস ল্যাম্প। ড্রিম চিলড্রেন এ রেভারি, ড্রিম চিলড্রেন মানে হচ্ছে স্বপ্নের শিশুরা, এ রেভারি মানে হচ্ছে একটা দিবা স্বপ্ন, অর্থাৎ ড্রিম চিলড্রেন নিয়ে লেখা। এখানে দুজন ড্রিম চিলড্রেন আছে, আমরা যখন এসেটা পড়বো তখন জানতে পারবো। একজন এলিস এবং একজন জন, এবং তাদের নিয়েই একটা স্বপ্ন, দিবা স্বপ্ন। আমরা জানি দিবা স্বপ্ন হচ্ছে যখন আমরা দিনের বেলা স্বপ্ন দেখি, সেটাকেই দিবা স্বপ্ন বলা যেতে পারে, এবং অনেক সময় অলিক কল্পনা বা অবাস্তব চিন্তাভাবনা, সেটাকেও কিন্তু আমরা দিবা স্বপ্ন বলি। তাহলে টাইটেলটা খুব সুন্দর একটা টাইটেল, এ ড্রিম চিলড্রেন এ রেভারি। চলুন এবার বঙ্গানুবাদটা দেখি। চিলড্রেন লাভ টু লিসন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স। বাচ্চারা বা শিশুরা সবসময় তাদের বড়দের গল্পগুলো শুনতে খুব ভালোবাসে। হোয়েন দে ওয়ার চিলড্রেন, যখন সেই বড়রা ছোট ছিল। অর্থাৎ বড়রা তো একটা সময় ছোট ছিলেন, সেই ছোটবেলার বড়দের ছোটবেলার গল্পটা শুনতে বাচ্চারা খুব পছন্দ করেন। টু স্ট্রেস দেয়ার ইমাজিনেশন, তারা তাদের কল্পনাটাকে বিস্তৃত করতে চায়। স্ট্রেস মানে হচ্ছে বিস্তৃত করা, তাহলে তারা তাদের কল্পনাটাকে বিস্তৃত করতে চায়। টু দ্য কনসেপশন, এবং একটা ধারণা তৈরি করতে চায় কাদের সম্পর্কে? অফ এ ট্র্যাডিশনারি গ্রেট আঙ্কল অর গ্র্যান্ড-এম হুম দে নেভার স। কাদের সম্পর্কে? তাহলে হচ্ছে ঠাকুরদা বা ঠাকুরমা, এদের সম্পর্কে একটা ধারণা তৈরি করতে চায় গল্প শুনে, যেই ঠাকুরমা বা যে ঠাকুরদাকে তারা কখনো দেখেনি। তাহলে দেখুন, খুব সুন্দর একটা সেন্টেন্স। ল্যাম্প কিন্তু প্রথমেই আমাদের এরকম একটা সেন্টেন্স দিয়ে, এরকম একটা বাক্য দিয়ে খুব সুন্দর করে তার কনফিডেন্সের মধ্যে নিয়ে আসতে যাচ্ছেন রিডারদের, যে দেখো আমি খুব সুন্দর একটা তোমাদেরকে গল্প বলতে যাচ্ছি, আমার জীবনের ঘটনা হলেও খুব সুন্দর করে তোমাদের এই জিনিসটাকে বলতে যাচ্ছি। এবং আমরা কিন্তু খুব সুন্দর করে বিশ্বাসও করে নিলাম। সত্যিকারই আমাদের যারা বাচ্চাদের দেখি, সেই বাচ্চাগুলো কিন্তু বড়দের মুখ থেকে তাদের ছোটবেলার গল্পগুলো খুব শুনতে পছন্দ করে। সত্যি সত্যিই তাই। এবং সেই তারা ভাবে যে আমরা এখন যেরকম দুষ্টু আছি, আমার বাবা বা মা যারা আমাদেরকে এখন শাসন করেন, বা ঠাকুরমা ঠাকুরদা যারা আমাদেরকে খুব ভালোবাসেন, তারাও কি একটা সময় আমাদের মতো দুষ্টু ছিল, বা তারা কিরকম ছিল? এই আগ্রহটাতে কিন্তু তাদের মধ্যে প্রবল থাকে। সেই আগ্রহটাই আমরা সেই বাচ্চাদের মধ্যে দেখি। এবং ল্যাম্প কিন্তু সেই সুন্দর করে সেই জায়গাটাকে এক লাইনের মাধ্যমে খুব সুন্দর করে বলছেন, যে বাচ্চারা বড়দের সম্পর্কে শুনতে ভালোবাসেন যখন সেই বড়রা ছোট ছিল, এবং বাচ্চারা চায় তাদের কল্পনা শক্তিটাকে বিস্তৃত করতে এবং একটা ধারণা তৈরি করতে, যাতে তারা তাদের ঠাকুরদা বা ঠাকুরমা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারে। যে ঠাকুরদা বা ঠাকুরমাকে তারা কোনোদিন দেখেইনি, তাদের সম্পর্কে তারা একটা খুব সুন্দর ধারণা তৈরি করতে চায়। এটা বাচ্চাদের একটা খুব আকাঙ্ক্ষা। ল্যাম্প কিন্তু এরকম একটা খুব সিম্পল জিনিস দিয়ে, একদম খুব সিম্পল ভাষায়ও আমাদের আগে এই জিনিসটাকে তুলে ধরলেন। আমরা ল্যাম্পের লেখাও দেখছি খুব সুন্দর করে সেন্টেন্সটাকে গঠন করা। চলুন তাহলে পরেরটা একটু এগিয়ে যাই। It was in this spirit that my little ones crept about me the other evening to hear about their great grandmother fields. এবার তাহলে এরকম একটা উদ্দেশ্য নিয়েই আমার যে ছোট ছোট বাচ্চা দুটো আছে, আমরা আগেই বলেছি ড্রিম চিলড্রেনটা বলার সময়, টাইটেলটা বলার সময়, যে ল্যাম্প কিন্তু তার দুটো বাচ্চাকে গল্প বলছে। একটা হচ্ছে তার মেয়ে অ্যালিস এবং তার ছেলে জন। এই দুটো বাচ্চা কি করলো? হামাগুড়ি দিয়ে বা ক্রেট হয়ে, জড়সড় হয়ে আমার চারপাশে ঘিরে বসলো আমাকে। এই উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? যে আমাদেরকে আজকে আমাদের ঠাকুরমা বা ঠাকুরদার গল্প শোনাও, তোমার গল্প শোনাও, তোমার ঠাকুরমায়ের গল্প শোনাও, তারা কেমন ছিল আমরা জানতে চাই। এই একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু বাচ্চারা আমার সামনে জড়সড় হয়ে বসলো সন্ধ্যাবেলা। টু হিয়ার অ্যাবাউট দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ডস। কার সম্পর্কে জানতে? ল্যাম্প বলছেন যে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড। গ্রেট গ্র্যান্ডমাদার বলতে আমরা জানি বাবার ঠাকুরমা। তার মানে ল্যাম্পের বাচ্চারা ল্যাম্পের ঠাকুরমা সম্পর্কে জানতে চাচ্ছে। তাহলে এই জন্যই বাচ্চারা বলছে যে তুমি কেমন ছিলে, তোমার মা কেমন ছিল, বা তোমার ঠাকুরমা কেমন ছিল, তোমার ঠাকুরমার নাম হচ্ছে মিসেস ফিল্ড, তোমার ঠাকুরমা কেমন ছিলেন আমাদেরকে বলো। এটা হু লিভস ইন এ গ্রেট হাউস ইন নরফোক। যে ঠাকুরমা মিসেস ফিল্ড, যিনি বাস করতেন বড় একটা বাড়িতে ইন নরফোক, নরফোক নামে একটা জায়গাতে। তাহলে নরফোক একটা জায়গা পাচ্ছি আমরা, সেখানে একটা বড় বাড়ি আছে। সেই বাড়িতে মিসেস ফিল্ডস
থাকতেন। মিসেস ফিল্ড হচ্ছেন ল্যাম্বের গ্র্যান্ডমাদার এবং এই বাচ্চা দুটো এলিস এবং জন এই বাচ্চা দুটোর কিন্তু গ্রেট গ্র্যান্ডমাদার। আর আমরা এই মিসেস ফিল্ডকে কীরকম পাবো? মিসেস ফিল্ডকে পাবো হচ্ছে কিন্তু ল্যাম্বের মায়ের দিক থেকে গ্র্যান্ডমাদার, অর্থাৎ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার হিসেবে আমরা পাবো। আচ্ছা, 100 times bigger than that in which they and Papa lived। এবং এই যে এই বাড়িটাতে থাকতেন, সেই বাড়িটাতে তারা এবং পাপারা যেভাবে থাকতেন তার থেকে অনেক বড় বাড়িটা ছিল। এই বাড়িটার কথাই কিন্তু বলছে, অর্থাৎ গ্রেট হাউসে মিসেস ফিল্ড থাকতেন। আমরা মিসেস ফিল্ড সম্পর্কে অনেক তথ্যই জানতে পাবো, এবং বিশেষ করে এই বাড়িটার কথা জানতে পাচ্ছি যে বাড়িটা ল্যাম্বের বাবারা যে বাড়িটাতে থাকতেন তার থেকে অনেক বড় একটা বাড়িতে নরফকের মধ্যে মিসেস ফিল্ড ল্যাম্বের গ্র্যান্ডমাদার থাকতেন, হুইচ হ্যাড বিন দ্য সিন, যেখানেই কিন্তু এই ঘটনাটা ছিল। সো অ্যাট লিস্ট ইট ওয়াজ জেনারেলি বিলিভড ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি। কমপক্ষে এটুকু বিশ্বাস করা হতো, সবাই বিশ্বাস করত। কি বিশ্বাস করত? ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি, সেই এলাকাটার মধ্যে এটা একটা সবার মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল একটা ঘটনার কথা। কোন ঘটনার কথা? অফ দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট, সেই মর্মান্তিক ঘটনার কথা। ট্র্যাজিক জানি আমরা, মর্মান্তিক, খুব কষ্টকর ঘটনার কথা। হুইচ দে হ্যাড লেটলি বিকেম ফ্যামিলিয়ার উইথ, যেটা সম্পর্কে তারা পরবর্তীতে জানতে পেরেছিল। অর্থাৎ যারা এখানে আছেন, এই বাড়িটাতে থাকতেন মিসেস ফিল্ডস এবং মিসেস ফিল্ডের সঙ্গে যারা থাকতেন, তারা এই ঘটনাটা সম্পর্কে পরে জানতে পেরেছিলেন, মর্মান্তিক ঘটনাটা সম্পর্কে। ফ্রম দ্য ব্যালাড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড, কি থেকে জানতে পেরেছিলেন? ফ্রম দ্য ব্যালাড, গীতি কবিতা থেকে। আমরা ব্যালাডকে জানি গীতি কবিতা, অর্থাৎ যে কবিতাগুলোকে গান করে করে বিভিন্ন জায়গায় গিয়ে গীতি কবিরা সেই গানগুলো করে, মানুষের বাড়ি গিয়ে বা কোনো একটা জায়গায় গিয়ে গীতি কবিরা সেই গানগুলো করে, সেগুলো কিন্তু ব্যালাড। কোন ব্যালাডটা? অফ দ্য চিলড্রেন ইন দ্য উড। এই ব্যালাডটার নামই ছিল চিলড্রেন ইন দ্য উড। তাহলে এই ব্যালাডটা থেকে পরবর্তীতে এই মর্মান্তিক ঘটনার কথা তারা জানতে পেরেছিলেন এই বাড়িতে যারা থাকতেন, এবং এই ঘটনাটা কিন্তু এই এলাকার সমস্ত লোক খুব জেনারেলি বিলিভড, অর্থাৎ সবাই বিশ্বাস করে নিয়েছিল। ঘটনাটা কি? সার্টেন ইট ইজ দ্যাট দ্য হোল স্টোরি অফ দ্য চিলড্রেন, নিঃসন্দেহে সেই ঘটনাটা, সেই গোটা ঘটনাটা কাদের ঘটনা? অফ দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ক্রুয়েল আঙ্কেল, সেই বাচ্চাদের এবং তাদের ক্রুয়েল আঙ্কেল। এখানে কোন বাচ্চা? এখানে এলিস এবং জনের কথা বলা হচ্ছে না, এখানে অন্য দুটো বাচ্চা। যে বাচ্চা দুটোর ক্রুয়েল আঙ্কেল ছিল, অর্থাৎ তার কাকা খুব নিষ্ঠুর ছিল, তার বাবা মারা যাওয়ার পরে, বাবার খুব সম্পত্তি ছিল এবং বাবা মারা যাওয়ার পরে তার আঙ্কেলের দায়িত্বে এই বাচ্চা দুটোকে রেখে যায়। কিন্তু যেহেতু এদের সম্পত্তির অধিকারী হচ্ছে এই বাচ্চা দুটো, তাই তার আঙ্কেল এই বাচ্চা দুটোকে মেরে সম্পত্তির অধিকারী হয়। কিন্তু বাচ্চা দুটোকে মেরে ফেলার পরে বাচ্চা দুটোকে পাতা দিয়ে ঢেকে রাখে জঙ্গলের মধ্যে, এবং একটা রবিন রেডব্রিস্ট সেটা জানতে পারে, এবং রবিন রেডব্রিস্ট সেটা গান করে সবখানে প্রচার করে দেয়। এই প্রচারটা বিভিন্ন কবিরা বা বিভিন্ন লোক সেই গল্পটা শুনতে পারে, এবং তারপর চারণ কবিরা সেই বা ব্যালাড সিঙ্গাররা সেই গানগুলো সবখানে প্রচার করে দেয়। অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু চিলড্রেন ইন দ্য উড স্টোরি। তাহলে আমরা এখানে পাচ্ছি যে হোল স্টোরির কথা বলা হচ্ছে, যে দুটো বাচ্চা এবং তাদের ক্রুয়েল আঙ্কেলদের নিয়ে যে ট্র্যাজিক ইনসিডেন্টটা, সেই ইনসিডেন্টটাকেই কিন্তু হোল স্টোরি বলা আছে। এই ইনসিডেন্টটাকে কি করা আছে? ওয়াজ টু বি সিন ফেয়ারলি কার্ড আউট ইন উডস আপন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল। এই সুন্দর স্টোরিটা, অর্থাৎ মর্মান্তিক স্টোরি, কিন্তু এই স্টোরিটা একদম খুব সুন্দর করে কার্ভ করে লিখে রাখা আছে। কোথায়? ইন উডস, সে কাঠের মধ্যে, আপন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল। অর্থাৎ এই বাড়িটা যে আছে নরফোকের মধ্যে, গ্রেট হাউসটা, তার মধ্যে একটা বড় হল ঘর আছে, সেখানে চিমনি পিস একটা আছে। আমরা জানি যে যেগুলো ঠান্ডার জায়গা সেখানে চিমনি থাকে, সেই চিমনি পিসের ওখানে একটা কাঠ আছে, কাঠটার মধ্যে খুব সুন্দর করে খোদাই করে এই গোটা ঘটনাটাকে বা হোল স্টোরিটাকে, চিলড্রেন ইন দ্য উড এই স্টোরিটাকে লিখে রাখা হয়েছে। দ্য হোল স্টোরি ডাউন টু দ্য রবিন রেডব্রিস্ট, এবং যে স্টোরিটা একদম রবিন রেডব্রিস্ট যে দেখেছিল, রবিন পাখি, সে স্টোরিটা তো সবার কাছে গিয়ে বর্ণনা করেছিল, এবং তারপরেই তো সেটা গীতি কবিতার আকার পায়। সেই স্টোরিটাতেই কিন্তু এই বাড়িটার সঙ্গে কানেক্টেড, এবং এই বাড়িটার চিমনি পিসের ওখানে কাঠের মধ্যে এই গল্পটা লেখা ছিল।
তাহলে এই গল্পটার কথাই কিন্তু বলা হচ্ছে দ্য হোল স্টোরি অফ দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ক্রুয়েল আঙ্কেল। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে চিলড্রেন ইন দ্য উড, আমরা আগের সেন্টেন্সে যেটা পেয়েছি সেই চিলড্রেন ইন দ্য উড কিন্তু এই বাচ্চাদের এবং তার ক্রুয়েল আঙ্কেলদের নিয়ে একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের এই বাড়িটার সঙ্গে জড়িয়ে আছে, সেই ঘটনার কথাই কিন্তু বলা হচ্ছে, সেই গল্পের কথাটাই বলা হচ্ছে। আমরা এই গল্প সম্পর্কে আরো কিছু তথ্য পাবো। টিল এ ফুলিশ রিচ পার্সন pulled it down to set up a marble one of modern civilization in its stead. ততদিন অবধি এই উটটা ছিল, এই উটের মধ্যে গল্পটা ছিল। কতদিন অবধি? যতদিন না অবধি এ ফুলিশ রিচ পার্সন, একটা বোকা ধনী ব্যক্তি। কেন বোকা বলা হয়েছে একটু পরেই আমরা পাচ্ছি। কি করেন উনি, সেই ধনী ব্যক্তিটা পুলড ইট ডাউন, সেই চিমনির জায়গাটুকুকে ভেঙে ফেলেন। কি করতে? টু সেট আপ এ মার্বেল ওয়ান অফ মডার্ন ইনভেনশন ইন ইটস স্টিড। কি করেন? সেই কাঠটার পরিবর্তে বা সেই চিমনি পিসে যে কাঠটা লাগানো ছিল তার পরিবর্তে মার্বেল বসিয়ে দেন, যেটা মডার্ন ইনভেনশনের বা আমাদের আধুনিক সভ্যতার বা আধুনিক ইনভেনশন আবিষ্কারের যে মার্বেলগুলো আছে সেগুলো লাগিয়ে দেন এবং কাঠটাকে খুলে ফেলেন। কাঠটাকে খুলে ফেলার ফলে কি হয়? উইথ নো স্টোরি আপন ইট, এর মধ্যে আর কোনো গল্প লেখা থাকে না। তার মানে এখানে একটা কিন্তু খুব ট্র্যাজিক ইনসিডেন্ট লেখা ছিল, খুব চিত্তাকর্ষক ঘটনার কথা লেখা ছিল, সেই ঘটনা কিন্তু আর থাকছে না। তাহলে এত সুন্দর একটা গল্প খোদাই করা ছিল, যেটার গুরুত্ব অপরিসীম, নিঃসন্দেহে সবারই ভালো লাগতো এই বাড়িটার সঙ্গে যেটা জড়িত ছিল। কিন্তু এই রিচ পার্সনটা, যে বাড়ির মালিক, তিনি কি করলেন? তিনি এই কাঠটাকে সরিয়ে সেখানে মার্বেল লাগালেন। তাই ল্যাম্প কিন্তু এই পার্সনটাকে, এই বাড়ির মালিকটাকে একসঙ্গে রিচ তো অবশ্যই বলছেন, তার সঙ্গে সঙ্গে ফুলিশও বলছেন। এরকম একটা খুব সুন্দর গল্পকে বাদ দিয়ে মার্বেল লাগানো, এটা কিন্তু নিঃসন্দেহে একটা ফুলিশ কাজ ল্যাম্পের মধ্যে। এই ল্যাম্পের এটা কিন্তু পুরনো জিনিসের প্রতি টান, সেটা কিন্তু আমরা বরাবরই দেখবো, আরো পরে দেখবো। চলুন এগিয়ে যাই একটু। হিয়ার এলিস, আমরা কিন্তু একটা ক্যারেক্টার পেলাম। মিসেস ফিল্ডকে পেয়েছি প্রথম, এবার দ্বিতীয় ক্যারেক্টার পাচ্ছি এলিস। গল্পের শুরুতেই বলেছি এলিস কিন্তু এখানে ল্যাম্বের মেয়ে। পুট ওয়ান অফ হার ডিয়ার মাদার্স লুক, এখানে এলিসকে দেখতে একদম তার মায়ের মতো, তার প্রিয় মায়ের মতো লাগলো। টু টেন্ডার, এতটা কোমল। টু বি কল্ড আপব্রেডিং, আপব্রেডিং শব্দটার অর্থ হচ্ছে টু ফাইন্ড ফল্ট উইথ, যার সঙ্গে কোনো কিছু ত্রুটি পাওয়া যায়। কিন্তু এখানে দেখুন নেগেটিভ করা আছে, টু টেন্ডার টু বি কল্ড আপব্রেডিং, মানে এত কোমল যে তার মধ্যে কোনো ফল্ট খুঁজে পাওয়া যায় না, তার মধ্যে কোনো ত্রুটি নেই। তাহলে নিঃসন্দেহে এটা কিন্তু একটা নেগেটিভ অর্থেই ব্যবহার করা আছে। তাহলে এখানে আমরা এলিসকে পাচ্ছি, যে এলিস খুব কোমল এবং অনেকটা দেখতে তার মায়ের মতো। তার মা যেরকম সুন্দর ছিলেন সেরকমই। পরবর্তীতে তার মার সম্পর্কে আমরা জানতে পারবো। দেন আই ওয়েন্ট অন টু সে, তারপর আমি বলতে লাগলাম, হাউ রিলিজিয়াস অ্যান্ড হাউ গুড দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়াজ। তারপর আমি বাচ্চা দুটোকে বলতে লাগলাম যে দেখো তোমাদের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ডস কেমন ছিলেন। তিনি কিন্তু খুব রিলিজিয়াস ছিলেন এবং একই সঙ্গে তিনি কিন্তু খুব ভালো ছিলেন। হাউ বিলাভেড, তাকে সবাই কিন্তু খুব ভালোবাসত। অ্যান্ড রেসপেক্টেড, এবং সবাই তাকে কিন্তু খুব সম্মানও জানাতো, বাই এভরিবডি। তাহলে আমরা মিসেস ফিল্ডের ক্যারেক্টারটা পাচ্ছি। মিসেস ফিল্ড সম্পর্কে, অর্থাৎ তাদের অ্যালিসের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড সম্পর্কে ল্যাম্প কিন্তু বলছেন যে দেখো তোমাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড, তিনি কিন্তু খুব রিলিজিয়াস ছিলেন এবং একই সঙ্গে খুব ভালো ছিলেন। তাকে সবাই খুব ভালোবাসত এবং তাকে সবাই খুব রেসপেক্ট করত। দো শি ওয়াজ নট ইনডিড দ্য মিস্ট্রেস অফ দিস গ্রেট হাউস, তিনি কিন্তু এই বড় বাড়িটার মালিক ছিলেন না। তাহলে আমরা একটা তথ্য পাচ্ছি। আমরা প্রথমেই যখন বাড়িটার দিকে একটু নজর দিয়েছি, নর্ফোকের সেই গ্রেট হাউসটা, তখন ভাবছিলাম যে এই বাড়িটাই হয়তো মিসেস ফিল্ডের হতে পারে। কিন্তু ল্যাম্ব এই জায়গাটায় বললেন যে না, তিনি এই বাড়িটার মালিকিন নন, অর্থাৎ এই বাড়িটার মালকিন অন্য কেউ, মালিক অন্য কেউ। বাট হ্যাড অনলি দ্য চার্জ অফ ইট, শুধু এই বাড়িটার দেখাশোনার দায়িত্বে, কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন মিসেস ফিল্ড। And yet in some respect she might be said to be the mistress of it too, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাকে এরকম বলা যায় যে তিনি বাড়ির মালিকের সমতুল্য। অর্থাৎ বাড়ির মালিক, বাড়ির ব্যাপারে যতটুকু সিদ্ধান্ত নিতে পারতেন, মিসেস ফিল্ডও কিন্তু সেরকমই সিদ্ধান্ত নিতে পারতেন এই বাড়িটার ব্যাপারে। কমিটেড টু হার বাই দ্য ওনার, এবং বাড়ির যে মালিক, সেই বাড়ির মালিক কিন্তু তাকে সেই দায়িত্বটা দিয়ে দিয়েছিল যে এই বাড়িটা আপনার দায়িত্বে, আপনি রক্ষণাবেক্ষণ করবেন, যা কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় আপনি নেবেন।
তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই দিক থেকে দেখলে মিসেস ফিল্ড কিন্তু এই বাড়িটার একদিক দিয়ে মালকিনী ছিলেন, মিস্ট্রেস ছিলেন, যদিও কেনার দিক থেকে বা অধিকার সত্ত্বের দিক থেকে তিনি বাড়ির মালিক নন, কিন্তু বাড়ির মালিকের মতোই তিনি অনেক সময় তার আচরণটা করতেন। এই গল্পগুলো নিঃসন্দেহে সেই বাচ্চাগুলোকে শোনাচ্ছে, দেখো তোমার বাড়ির মালিক না হয়েও মিসেস ফিল্ড কিন্তু তোমাদের এই বাড়িটার খুব সুন্দর দেখাশোনা করত। হু প্রেফার্ড লিভিং ইন এ নিউয়ার অ্যান্ড মোর ফ্যাশনেবল ম্যানশন। আর হু বলতে কাকে বোঝাচ্ছে? ওনার, বাড়ির মালিক, অরিজিনাল বাড়ির মালিক। তিনি কিন্তু আবার পছন্দ করতেন লিভিং ইন এ নিউয়ার, নতুন একটা বাড়িতে থাকতে, অ্যান্ড মোর ফ্যাশনেবল, যেটা আরো খুব সাজানো গোছানো, ম্যানশন, এবং এটা সেরকম বড় অট্টালিকাতে, হুইচ শি হ্যাড পারচেসড সামহোয়ার ইন দ্য অ্যাডজয়নিং কান্ট্রি, যেটা তার পার্শ্ববর্তী একটা এলাকাতে তিনি কিনেছিলেন। অর্থাৎ বাড়ির মালিক, প্রকৃতই যে বাড়ির মালিক, তিনি কিন্তু অন্য একটা জায়গাতে একটা ম্যানশন কিনেছিলেন, অট্টালিকা কিনেছিলেন, সেটা খুব নিউয়ার এবং খুব ফ্যাশনেবল, এবং সেটাতে গিয়ে থাকতেন। এই বাড়িটা ওল্ড, এটা তার পছন্দ হতো না, তিনি এটাতে থাকতেন না, তিনি এটা দেখার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মিসেস ফিল্ডকে। বাট স্টিল শি লিভড ইন ইট ইন এ ম্যানার অ্যাজ ইফ ইট হ্যাড বিন হার ওন। কিন্তু তবুও তিনি, এখানে তিনি কিন্তু সেই বলতে মিসেস ফিল্ডস, তিনি কিন্তু এই বাড়িটার মধ্যে এমন করে থাকতেন, এমন ভাবে থাকতেন, অ্যাজ ইফ ইট হ্যাড বিন হার ওন, যেন মনে হয় তার নিজের বাড়ি। অনেক সময় হয় না এরকম, যে বাড়িটা যদি কেউ দেখে তাহলে বাড়িটার প্রতি তার টান থাকে না, কেয়ারটেকারদের অতটা বাড়িটার প্রতি টান থাকে না, যে মালিক নেই, আমি কেন অত দায়িত্ব নিয়ে সেটা দেখাশোনা করব। কিন্তু মিসেস ফিল্ড মনে করতেন যে এই বাড়িটার যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছে, তাই আমি এটাকে নিজের বাড়ির মতোই দেখাশোনা করব, এবং মিসেস ফিল্ড তাইও করতেন। অর্থাৎ নিজের বাড়ির মতো দেখাশোনা করতেন এবং নিজের বাড়ির মতোই সেখানে থাকতেন। and kept up the dignity of the great house in a sort while she lived, এবং যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন অবধি এই বাড়িটার যে মর্যাদা, এই বিশাল বাড়িটার যে মর্যাদারা এভাবে রেখেছিলেন যে which afterward came to decay, যেটা পরবর্তীতে মিসেস ফিল্ড মারা যাওয়ার পরে বাড়িটা কিন্তু ক্ষয় হয়ে যায়, বাড়িটার কিন্তু ভগ্ন দশা হয়ে যায়। afterwards decay জানি ক্ষয় বা ভগ্ন দশা, ভাঙতে থাকে। and was nearly pulled out, তারপরে একটা এমন সময় হয়ে যায় যে pulled down, সেটা ভেঙে পড়ে যায়, কিছু কিছু জায়গা ভেঙে পড়ে যায়। and all its ornaments, old ornaments, stripped and carried away to the owner's other house, এবং বাড়িটার মধ্যে যে পুরনো অর্নামেন্টস গুলো ছিল, বাড়িটার মধ্যে যে পুরনো আসবাবপত্র বা বাকি সবকিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো জোর করে খুলে নেওয়া হয় এবং নিয়ে গিয়ে যে ওনারের নতুন বাড়িটা আছে সেই বাড়িটার মধ্যে লাগানো হয়। তাহলে মিসেস ফিল্ড যতদিন অবধি ছিলেন ততদিন অবধি খুব সুন্দর এই বাড়িটার অবস্থা ছিল, কিন্তু মিসেস ফিল্ড মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়িটার খুব করুণ অবস্থা দাঁড়ায়, এবং তখন বাড়ির যে অরিজিনাল মালিক তিনি ভাবেন যে এখানে আর এই জিনিসগুলো রেখে লাভ নেই, এই অর্নামেন্টসগুলো রেখে লাভ নেই, বা এই আসবাবপত্রগুলো রেখে লাভ নেই, আমি আমার বাড়িতে গিয়ে নতুন বাড়িতে নিয়ে যাই, সেখানেই সেগুলো থাক। এই গল্পগুলো কিন্তু ল্যাম্প, আমরা খেয়াল করে দেখছি যে ল্যাম্পের ছোট দুটো বাচ্চা পাশে বসে আছে, তাদেরকে গল্প শোনাচ্ছে, দেখো তোমার মিসেস ফিল্ডস, তোমাদের গ্রেট গ্র্যান্ডমাদার, তিনি কিন্তু এত সুন্দর করে বাড়িটাকে দেখাশোনা করতেন, এবং তিনি এত ভালো ছিলেন এবং এত রিলিজিয়াস ছিলেন। এগুলো খুব সুন্দর করে বাচ্চা দুটোকে বলছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তথ্যগুলো জানতে পাচ্ছি। হোয়ার দে ওয়ার সেট আপ, যেখানে এগুলোকে লাগানো হয়েছিল, এখানে দে বলতে কাদের বোঝাচ্ছে? ওল্ড অর্নামেন্টস, পুরনো সেই আসবাবপত্রগুলোকে। and looked as awkward, এবং সেগুলোকে একদম awkward লাগছিল। awkward মানে হচ্ছে অদ্ভুত লাগছিল, as if someone were to carry away the old tomb they had seen lately at the abbey, মনে হচ্ছিল কেউ যেন একটা অ্যাবেতে গিয়েছে, অর্থাৎ মঠে গিয়েছে, মঠে গিয়ে তার একটা ওল্ড টম্ব, সেখানে একটা সমাধি স্তম্ভ দেখেছে, টম্ব দেখেছে, এবং সেটাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে and stick them up in Lady C's tawdry gilt drawing room। দেখো টড্রি শব্দটা হচ্ছে জমকালো বা চোখ ধাঁধানো, যেটা একদম দেখলে চোখ ধাঁধিয়ে যায়, এটাকে টড্রি বলা যায়। গিল্ট বলতে আমরা জানি সোনা দিয়ে মোড়ানো, সেটাকে গিল্ট বলে। তাহলে এটা কিন্তু গিল্ট বলতে এখানে সাজানো বোঝায়, অর্থাৎ এমন কিছু জিনিস দিয়ে সেটা সাজানো ড্রয়িং রুমটাকে, যেটা দেখলে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। কার? সেটা হচ্ছে লেডি সি। লেডি সি শব্দটা আমরা পাচ্ছি বা নামটা পাচ্ছি, লেডি সি কিন্তু হচ্ছে একজন মডার্ন, আধুনিক, ঠিক আছে, খুবই আধুনিক একজন মহিলা। তার যদি ড্রয়িং রুমটাকে আমরা ভাবি, তার ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন সব অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে, সেখানে যদি এরকম একটা ওল্ড টম রাখা যায় তাহলে আমাদের কিন্তু একটু অদ্ভুত লাগবে। তাহলে এখানে ল্যাম্প বলতে যাচ্ছেন যে
বাড়ির মালিকটা তার নতুন একটা বাড়িটাতে, যে এই বাড়িটা খুব ফ্যাশনেবল, যে বাড়িটা খুব নিউ, সেখানে এরকম ওল্ড জিনিসপত্র বা ওল্ড অর্নামেন্টস নিয়ে গিয়ে রেখেছেন, সেটা অনেকটা লেডি সিয়েট টডরিগিল ড্রয়িং রুমে ওল্ড টম রাখার মতো। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে সেটা কিন্তু একটা অদ্ভুত রকম, অর্থাৎ এখানে একদম বেমানান অর্থে ব্যবহার করা, যে মানায়নি, সেই নতুন বাড়িটার মধ্যে পুরনো আসবাবপত্রগুলো একদমই মানায়নি। ল্যাম্বের চোখে এই জিনিসটা কিন্তু ল্যাম্ব বললেন তা বাচ্চাগুলোকে, যে দেখো ওরা নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ওদের যে ড্রয়িং রুমে এগুলোকে সাজিয়ে রেখেছে সেগুলো খুবই বেমানান, আর এই পুরনো বাড়িটাতে এই পুরনো জিনিসগুলোই খুব সুন্দর ছিল, ওখানে গিয়ে সেগুলোর একদম মানায়নি, বেখাপ্পা হয়েছিল। হেয়ার জন স্মাইলস, এবং জন এখানে একটু হাসলো এরকম একটু বোকামিটা ভেবে হাসলো, যে নতুন একটা জায়গা, নতুন একটা বাড়ি, সেখানে এরকম পুরনো জিনিস কেন। তাহলে চার্লসের ছেলে জন এইখানে এই মালিকের নির্বুদ্ধিতার জন্য কিন্তু একটু হাসলো। অ্যাজ মাচ অ্যাজ টু সে, এবং বলতে চাইলো, এখানে কথাগুলো দেখো, বলতে চাইলো অ্যাজ মাচ অ্যাজ টু সে, তার হাসিটা দিয়ে বোঝাতে চাইলো, কি বোঝাতে চাইলো, দ্যাট উড বি ফুলিশ ইনডিড, এটা নিঃসন্দেহে একটা খুব বোকামি কাজ, যে পুরনো জিনিসগুলোকে একটা ফ্যাশনেবল ড্রয়িং রুমের মধ্যে নিয়ে যাওয়া বা একটা ফ্যাশনেবল বাড়ির মধ্যে নিয়ে যাওয়া, নিউয়ার বাড়ির মধ্যে নিয়ে যাওয়া, এটা কিন্তু নিঃসন্দেহে বোকামি। এবং বাড়ির মালিকটা কি করে এরকম বোকামি করলো, এই কথাটা বোঝাতে জন, অর্থাৎ ল্যাম্বের ছেলে, চার্লস ল্যাম্বের ছেলে, যাকে আমরা এই গল্পে পাচ্ছি, সে কিন্তু একটু হেসে দিল। অ্যান্ড দেন আই টোল্ড হাউ, তারপরে আমি ওদেরকে আবার বললাম, হাউ ওয়েন শি কেম টু ডাই, যখন সেই তোমাদের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড মারা গেলেন, হার ফিউনারাল ওয়াজ অ্যাটেন্ডেড বাই এ কনকোর্স। কনকোর্স মানে কিন্তু অনেক জনসংখ্যা, মানে অনেক লোক যদি একখানে জড়ো হয় সেটাকে কনকোর্স বলে। তাহলে তার অন্ত্যেষ্টিক্রিয়াতে অনেক লোক জড়ো হয়েছিল, কারা, অফ অল দ্য পুয়ার, অনেক গরিব মানুষ জড়ো হয়েছিল, অ্যান্ড সাম অফ দ্য জেন্ট্রি মানে কিন্তু জেন্টলম্যান অর্থাৎ ভদ্রলোক। তাহলে অনেক গরিব মানুষও জড়ো হয়েছিল এবং অনেক জেন্টলম্যানও জড়ো হয়েছিল, অনেক ভদ্রলোকও জড়ো হয়েছিল, এবং সেগুলো মিলে তার অন্ত্যেষ্টিক্রিয়াতে সবাই মিলে অনেক সংখ্যায় লোকজন উপস্থিত হয়েছিল। 2 অফ দ্য নেইবারহুড অফ ফর মেনি মাইলস রাউন্ড, এবং এই লোকজনগুলো পুয়ার এবং সেই ভদ্রলোক সবাই মিলে তারা পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক কয়েক মাইল দূর থেকেও তারা কিন্তু তার ফিউনারেলে অ্যাটেন্ড করতে এসেছিলেন। অর্থাৎ মিসেস ফিল্ড এতটা জনপ্রিয় ছিলেন তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে অনেক লোক তার এই অন্ত্যেষ্টিক্রিয়াতে এসেছিল। এটা কিন্তু ল্যাম্ব বোঝাতে যাচ্ছেন যে দেখো তোমাদের মিসেস ফিল্ডস, তোমাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার, তিনি কিন্তু খুবই পপুলার ছিলেন সবার কাছে, না হলে তো ফিউনারেলে কেন আসবেন। তারা কিন্তু মিসেস ফিল্ডকে শেষবারের জন্য দেখার জন্য এসেছিল। তাহলে এতটা পপুলার ছিল তোমাদের গ্রেট গ্র্যান্ডমাদার। নিশ্চয়ই এই বাচ্চাদের কাছে এগুলো কিন্তু খুব এনকারেজিং, যে হ্যাঁ সত্যি আমাদের গ্রেট গ্র্যান্ডমাদার এতটা খুব ভালো ছিলেন, এত লোক এসেছিল তার অন্ত্যেষ্টিক্রিয়াতে, এগুলো তাদের কাছে খুব ভালো লাগলো, তারা শুনে খুব আহ্লাদিত হচ্ছে এই ঘটনাগুলো শুনে। টু শো দ্য রেসপেক্ট ফর আ মেমোরি, এবং এই যে অনেক লোক এসেছিল, অনেক লোক কেন এসেছিল, তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এসেছিল। আমরা তো জানি যে অনেকে মারা গেলে আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে যাই, সেখানে অনেক লোক জড়ো হয়, তেমন মিসেস ফিল্ডের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটা হয়েছিল। বিকজ শি হ্যাড বিন সাচ এ গুড অ্যান্ড রিলিজিয়াস ওমেন, আবার বুঝছে জায়গাটা, কারণ মিসেস ফিল্ড কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন এবং খুবই রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন। এই জায়গাটা কিন্তু খুব জোর দিচ্ছে, তার মানে মিসেস ফিল্ড সত্যি খুব একজন ভালো মনের মানুষ এবং খুব একজন রিলিজিয়াস কাইন্ড অফ ওমেন ছিলেন। এই আমরা এটা ল্যাম্বের ব্যাখ্যাতে বারবার পাচ্ছি। সো গুড ইনডিড, এতটাই ভালো ছিলেন, দ্যাট শি নিউ অল দ্য সালট্রি বাই হার্ট, যে তিনি প্রায় বাইবেলের একটা অংশ, যেটাকে আমরা সালট্রি বলছি, সেটাকে কিন্তু একদম প্রায় মুখস্থ করে নিয়েছিলেন। তার সবসময় জানতো, তিনি যখন তখন সেটাকে বলতে পারতেন। অ্যান্ড এ গ্রেট পার্ট অফ দ্য টেস্টামেন্ট বিসাইড, এবং একটা টেস্টামেন্টের অনেকটা অংশ তার আয়ত্তের মধ্যে ছিল। তাহলে এই অর্থে কিন্তু আমাদের পাচ্ছি তিনি খুবই রিলিজিয়াস, এবং বাইবেল বা টেস্টামেন্ট সেখান থেকে অনেকটা অংশই তার নখদর্পণে ছিল, তার আয়ত্তের মধ্যে ছিল, এবং সেগুলো কিন্তু সবসময় তিনি বলতে পারতেন, এতটা রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন। হেয়ার লিটল অ্যালিস স্প্রেড হার হ্যান্ডস, এবার লিটল অ্যালিস কি করলো, লিটল অ্যালিসকে আমরা চিনতে পারছি, ল্যাম্বের মেয়ে, সে ছোট্ট অ্যালিস এবার তার হাত দুটো ছড়িয়ে দিল। অর্থাৎ মনোভঙ্গিটা এরকম যে দেখো আমাদের গ্রেট গ্র্যান্ডমাদার কিন্তু এত ভালো ছিল, এরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু হাত দুটো ছড়ানো। দেন আই টোল্ড হোয়াট এ টল আপরাইট অ্যান্ড গ্রেসফুল
দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়ান্স ওয়াজ। তারপর আমি তাদেরকে বললাম, আবার বলতে লাগলাম তাদের গ্রেট গ্র্যান্ডমাদার সম্পর্কে, দেখো কতটা লম্বা ছিল এবং কতটা নোবেল ছিল, কতটা অনেস্ট ছিল, আপরাইট, আপরাইট মানে আমরা অনেস্ট বলতে পারি, অনারেবল বলতে পারি, এবং গ্রেসফুল, কতটা মাধুর্যপূর্ণ ছিলেন সে মিসেস ফিল্ড। অদের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড ওয়ান্স ওয়াজ, এক সময় মিসেস ফিল্ড কতটা মহান ছিলেন বা কতটা গ্রেসফুল ছিলেন বা কতটা টল ছিলেন। অ্যান্ড হাউ ইন হার ইউথ, এবং তার যখন কম বয়স ছিল, তিনি যখন মেয়ে ছিলেন মানে কুমারী ছিলেন, শি ওয়াজ এস্টিমড দ্য বেস্ট ড্যান্সার, এবং তাকে সবাই কিন্তু এই এলাকার মধ্যে সবাই বলতো যে না, এনার মতো নাচতে কেউ পারে না, অর্থাৎ তিনি খুব ভালো একজন নৃত্যশিল্পী হিসাবে তার পরিচয় অর্জন করেছিলেন মিসেস ফিল্ড। এই কথাটাও কিন্তু সেই বাচ্চাদেরকে ল্যাম্প বলছেন যে দেখো তোমাদের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড কিন্তু খুব সুন্দর নাচতে পারতেন। Here Alice's little foot played an involuntary movement. এবার যখন অ্যালিস শুনলো যে তার গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড খুব সুন্দর নাচতে পারতেন, স্বাভাবিকভাবে বাচ্চাদের মধ্যে যেটা হবে যে বাচ্চা খুব খুশি, এবং এই খুশিটা দেখাতে গিয়েই অ্যালিস কিন্তু তার ডান পাটাকে একটু অগোছালোভাবে নড়াচড়া করতে লাগলো অ্যালিস। কারণ অ্যালিস ভাবলো আমিও যদি এরকম মানে নাচতে পারতাম বা আমিও এরকম নাচতে শিখবো, ঠিক আছে, এরকম দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু এলিস তার পাটাকে নাড়াতে লাগলেন। টিল আপ মাই লুকিং গ্রেভ, তারপর আমি কি করলাম, আমি হচ্ছে বাচ্চা দুটোর দিকে একটু গভীরভাবে তাকালাম, গ্রেভলি তাকালাম, তারপরে আমি বাচ্চার দিকে একটু গম্ভীরভাবে তাকালাম এলিসের দিকে, যে এলিস তুমি কি করছো, পা নড়াচ্ছ কেন, আমি গল্প বলছি শোনো, তো গল্পটা তোমাদের গ্রেট গ্র্যান্ডমাদার সম্পর্কে বলছি, শোনো ভালো করে। ইট ডিসিস্টেড, তারপরে কিন্তু এলিস আর তার পাগুলো নড়ালো না, তার মুভমেন্টটাকে বন্ধ করে দিল। দ্য বেস্ট ড্যান্সার, সব থেকে ভালো ড্যান্সার, আই ওয়াজ সেইং, আমি বলছিলাম, ইন দ্য কান্ট্রি, পার্শ্ববর্তী এলাকার যে এলাকাগুলো থাকুক না কেন তাদের নেইবারহুডের মধ্যে সব থেকে ভালো ড্যান্সার ছিলেন, টিল এ ক্রুয়েল ডিজিজ, যতদিন অবধি একটা ক্রুয়েল ডিজিজ, অর্থাৎ এতদিন অবধি তো ভালোই ছিলেন, তাই তিনি নাচতেও পারতেন খুব সুন্দর একটা নৃত্যশিল্পী ছিলেন, কিন্তু তারপরে কি হলো, একটা ক্রুয়েল ডিজিজ কল্ড এ ক্যান্সার, যে ডিজিজের নাম হচ্ছে ক্যান্সার, কেম, সেই ডিজিজ তিনি আক্রান্ত হয়ে গেলেন, অ্যান্ড বোর্ড হার ডাউন উইথ পেইন, এবং তাকে একদম ব্যথায় কুঁকড়ে দিল সেই ডিজিজটা। অর্থাৎ এত সুন্দর একজন ড্যান্সার, কিন্তু তার মারাত্মক সেই ডিজিজ, যে ডিজিজের নাম হচ্ছে ক্যান্সার, সেই ডিজিজে কিন্তু তার আর ব্যথায় কুঁকড়ে গেলেন, তিনি আর সেরকম নৃত্যশিল্পী এরপরে স্বাভাবিকভাবেই সেরকম আর নাচতে পারতেন না। ফলে এখানে কিন্তু আমরা যে তথ্যটা পাচ্ছি সেই তথ্যটা হচ্ছে মিসেস ফিল্ডস এক ক্রুয়েল ডিজিজ দিয়ে আক্রান্ত হয়েছিলেন, ক্যান্সার দিয়ে আক্রান্ত হয়েছিলেন, তারপরে তিনি প্রচণ্ড ব্যথায় কিন্তু কুঁকড়ে যেতেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা তার মানে রিলিজিয়াস বা গুড এই কোয়ালিটিগুলোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে পাচ্ছি শি ওয়াজ অলসো এ বেস্ট ড্যান্সার, কিন্তু তার সেই কোয়ালিটিগুলোর এতগুলো ভালো কোয়ালিটি থাকা সত্ত্বেও তার যে ক্রুয়েল ডিজিজটা সেটা তাকে কিন্তু বোর্ড ডাউন করে দিয়েছিল পেইনে। বাট ইট কুড নেভার বেন হার গুড স্পিরিট, কিন্তু শারীরিক দিক থেকে তাকে ব্যথায় কুঁকড়ে দিলেও, তার প্রচণ্ড ব্যথা, তার অসহ্য ব্যথা থাকলেও কিন্তু তার গুড স্পিরিটগুলো, ভালো গুণগুলো কিন্তু কখনো তার নষ্ট হয়ে যায়নি। মানে এই ডিজিজ কিন্তু তাকে মোরালি ভাঙতে পারেনি, যদিও তাকে ফিজিক্যালি অনেকটা সমস্যায় ফেলে দিয়েছিল, প্রচণ্ড ব্যথাতে তিনি ভুগছিলেন, কিন্তু তার মোরাল স্পিরিটটা, গুড স্পিরিটগুলো কিন্তু সেরকমই ছিল, এগুলোকে কিন্তু কখনো দমন করতে পারেনি। অর মেক দেম স্টুপ, কিন্তু এই গুড স্পিরিটগুলোকে কখনো স্টুপ, মাথা নত করাতে পারেনি। স্টুপ মানে আমরা জানি মাথা নোয়ানো, তাহলে সেটা কিন্তু করতে পারেনি। তিনি যেরকম ভালো ছিলেন, যেরকম আপরাইট ছিলেন, যেরকম নোবেল ছিলেন, সেরকমই কিন্তু ছিলেন। বাট শি ওয়াজ স্টিল আপরাইট, আবার বলছে শি ওয়াজ স্টিল আপরাইট, সেরকমই অনেস্ট ছিলেন, বিকজ শি ওয়াজ সো গুড অ্যান্ড রিলিজিয়াস, আবার বলছে কারণ তিনি খুব ভালো এবং খুব রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন। এটাই কিন্তু বারবার করে বলছে যে যদিও মিসেস ফিল্ডের মারাত্মক একটা অসুখ হয়েছিল, ক্যান্সার হয়েছিল, কিন্তু তো ফিজিক্যালি তিনি খুব ক্ষতিগ্রস্ত হলেও তার মোরাল দিক থেকে বা তার মানসিক দিক থেকে, মেন্টাল দিক থেকে তিনি খুবই ভালো ছিলেন, এবং এইটা তার মৃত্যুর আগ অবধি এই ভালো গুণগুলোই ছিল। দেন ইট টোল্ড, তারপর আমি বাচ্চাগুলোকে বললাম
আবার বাচ্চাগুলোকে সেই গল্পগুলো বলছে, গোটাটাই বাচ্চাগুলোকেই বলা, কিন্তু আবার বলতে লাগলাম, হাউ শি ওয়াজ ইউজ টু স্লিপ বাই হারসেলফ ইন এ লোন চেম্বার অফ দ্য গ্রেট লোন হাউস। তারপর আমি বাচ্চাদেরকে বলতে লাগলাম যে মিসেস ফিল্ড কিন্তু একটা ঘরে একাই শুতেন, ঘুমোতেন, ঠিক আছে, একটা লোন চেম্বারের মধ্যে। অফ দ্য গ্রেট লোন হাউস, বিশাল বাড়ি, সেই বাড়িটার মধ্যে সেরকম কেউই থাকতো না, তিনিই থাকতেন, তিনিই দেখাশোনা করতেন, হয়তো কাজের লোকরা আসতো যেত, কিন্তু লোন হাউস একদম নির্জন বাড়ি, সেখানে লোন চেম্বারের মধ্যে, নির্জন বাড়ির মধ্যে তিনি কিন্তু একাই শুতেন, একটা ছোট্ট ঘরের মধ্যে একাই ঘুমোতেন। অর্থাৎ এত বড় বাড়ি, এর মধ্যে এরকম একটা ট্র্যাজিক ইনসিডেন্ট জড়িত আছে, সেখানে একা থাকা তো মারাত্মক একটা ব্যাপার, খুব ভয়ের ব্যাপার, কিন্তু মিসেস ফিল্ডস এত ভালো ছিলেন, এত রিলিজিয়াস ছিলেন যে তিনি একা শুতেও কিন্তু ভয় পেতেন না। আমরা আরো পাচ্ছি সেই জায়গাটাতে, and how she believed that an apparition of two infants, এবং তিনি বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? অ্যাপারিশন মানে কিন্তু ভূত, অফ টু ইনফ্যান্টস, সেই নিষ্পাপ শিশু দুটোর, was to be seen at midnight gliding up and down the great staircase near where she slept। তিনি এটা বিশ্বাস করতেন যে দুটো ভূত বেরোয়, বাচ্চাদের ভূত বেরোয়, এবং তাদেরকে দেখাও যায়। কখন দেখা যায়? যখন মাঝরাত্রি হয় তখন তাদের ভূতগুলোকে দেখা যায়। ওরা কি করে? ওরা খেলা করে, গ্লাইডিং আপ অ্যান্ড ডাউন দ্য গ্রেট স্টেয়ারকেস, বড় ছিল সেখানে বাচ্চাগুলো খেলাধুলো করে, এবং এদের এই বাচ্চাগুলোকে মাঝরাত্রি হলেই দেখা যায়, এদের ভূতগুলোকে দেখা যায়। বাট শি সেইড, কিন্তু তিনি এটাও বলতেন যে বাচ্চাগুলোর ভূত দেখলে স্বাভাবিকভাবে কি হবে? স্বাভাবিকভাবে সবাই ভয় পাবে, এবং যেই থাকুক না কেন সেই ঘরে তারা ভয় পাবেন, কিন্তু মিসেস ফিল্ড এটা বিশ্বাস করতেন। বাট শি সেইড, তিনি বলতেন, দোজ ইনোসেন্টস উড ডু হার নো হার্ম, ওই নিষ্পাপ বাচ্চাগুলো তার কোনো ক্ষতি করবে না। এটা মিসেস ফিল্ডের একদম দৃঢ় বিশ্বাস ছিল। মিসেস ফিল্ড খুব রিলিজিয়াস মাইন্ডেড, যে আমি তো ওদের কোনো ক্ষতি করিনি এবং ওরাও আমার কোনো ক্ষতি করে না, সুতরাং ওরা মাঝরাত্রিবেলা দেখা দেখ বা ওরা মাঝরাত্রিবেলা খেলা করুক, সেটাতে আমার কোনো অসুবিধাও নেই, যেহেতু ওরা আমার কোনো ক্ষতি করে না, এবং তারা করবেও না। এই বিশ্বাসটা তার কিন্তু মিসেস ফিল্ডের খুব দৃঢ় ছিল। এই বিশ্বাসটা থাকার কারণ, ল্যাম যেটা বলতে যাচ্ছেন, সেই বাচ্চাগুলোকে দেখো, তোমাদের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড, তিনি কিন্তু সত্যি খুব রিলিজিয়াস ছিলেন, এবং সেই রিলিজিয়াস বিলিফ থেকেই, এই ধার্মিক বিলিফ থেকে, এতটা ধার্মিক হওয়ার জন্যই তার মধ্যে কিন্তু এই বিশ্বাসটা ছিল যে এই বাচ্চাগুলো এরা খুব নিষ্পাপ, এরা আমার কোনো ক্ষতি করতে কখনোই পারে না, এরা নিজেদের মতো করেই আসে এবং রাত্রিবেলা এখানে এসেই খেলাধুলো করে এবং তারপরে আবার চলে যায়। এবং তাদেরকে কখন দেখা যায়? তাদেরকে কিন্তু মিডনাইটে দেখা যায়, সেই ইনফ্যান্টদেরকে, ছোট্ট ছোট্ট শিশু দুটোকে দেখা যায়। এই ঘটনাটা কোন ঘটনা আমরা বলছি? এই ঘটনা কিন্তু চিলড্রেন ইন দ্য উডের যে বাচ্চা দুটো আছে, সেই বাচ্চা দুটো, যাদের গল্পটা আমরা এই বাড়িটার সঙ্গে জড়িত, সেই বাচ্চা দুটো যাদেরকে তার কাকা মেরে ফেলার পরে, দুষ্কৃতি দিয়ে মেরে ফেলার পরে পাতা দিয়ে ঢেকে রাখছিল, এবং রবিন রেডবিস্ট সেই গল্পটা, মানে সেই গোটা ঘটনাটা দেখে এবং প্রচার করে, সেই বাচ্চা দুটোর কিন্তু কথা এখানে বলা হচ্ছে। তাহলে সেই বাচ্চা দুটোর ভূত কিন্তু এই বড় বাড়িটার, লোন বাড়িটার মধ্যে দেখা যায়। তাহলে বাড়িটা একসঙ্গে নির্জন, বাড়িটাতে সেরকম কেউ থাকে না, এবং মিসেস ফিল্ডই একমাত্র এখানে থাকেন। কিন্তু মিসেস ফিল্ড সে থাকলেও এই বাড়িটাকে এত সুন্দর করে দেখাশোনা করেন, এই বাড়িটার প্রতি তার একটা প্রচণ্ড মায়া জন্মিয়ে গিয়েছে, এবং যদিও এর মধ্যে সেই ভূত আছে, সেই বাচ্চাটার ভূত আছে, সে দুটো বাচ্চার, সেই বাচ্চার ভূতগুলো কিন্তু তার ক্ষতি করবেন না বলে তিনি বিশ্বাস করেন। এটা তার প্রবল বিশ্বাস একটা।